পর্যায়ে নিয়ে গেছে, যেটা ভারতের ভাবমূর্তির সঙ্গে যায় না। হুম। আপনার কাছে আরেকটা জিনিস, আপনি ভারতের কথা যেহেতু উঠিয়েছেন, ভারতের জনগণকে ধন্যবাদ, মানে ওরা ইরান এমন একটা ক্ষেপণাস্ত্র ছুড়েছে, সেখানে লেখা ছিল ধন্যবাদ ভারতের, মানে ধন্যবাদ ভারত পিপল, ধন্যবাদ জার্মান পিপল, আরো মানে কয়েকটা দেশের কথা লেখা ছিল ক্ষেপণাস্ত্রের মধ্যে, ও পাকিস্তানের কথাও লেখা ছিল, যে পাকিস্তানের মহিলারা আপনি দেখেছেন যে জম্মু কাশ্মীরের ওরা অলংকার দিচ্ছিল মহিলারা, মানে ইরানের হ্যাঁ, যুদ্ধ। রাইট রাইট রাইট, হ্যাঁ, কারেক্ট। ওই শুনেন, কৃতজ্ঞ। কাশ্মীর একটি নির্যাতিত জাতি, হুম কাশ্মীরি জনগণ একটি নির্বাচিত জাতি। আপনি যখন কথাটা উঠিয়েছেন হাসিনা আপা, আপনি হুম মিডিয়ার মানুষ এবং প্রমিনেন্ট ফিগার এখন। আমাদের দেশে আপনাকে চেনে না এমন লোক নাই বললেই চলে, আমি যতদূর জানি। আপনার জ্ঞাতার্থে এই কথাটা বলে আপনার দরকারও হতে পারে, এটা প্রয়োজনে। এই হুম কাশ্মীরের জনসংখ্যার 86% হলো মুসলমান, হুম আর বাকি 15% হলো কাশ্মীরি পণ্ডিত, হিন্দু সম্প্রদায়। তো সেখানে তো কাশ্মীর তো স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আবির্ভূত হওয়ার কথা ছিল। হুম একটা রেজলিউশন, ব্রিটিশরা যে রেজলিউশন করেছে যে একটা স্টেট ডিসিশন নিবে, সে পাকিস্তানের সঙ্গে থাকবে না, ভারতের সঙ্গে থাকবে না, নিজে আলাদা স্বাধীন হবে। কিন্তু কাশ্মীর তো এটা সে সুযোগ পেল না। হরি সিংকে জোর করেই তো সিগনেচার করাইলো, ইনস্ট্রুমেন্ট অফ আপনার অ্যাক্সেশনে, অর্থাৎ কোন রাষ্ট্র কোন স্টেট গুলো কার সাথে যোগদান করবে। প্রথম লাস্ট কিং হরি সিং, তার ছেলে এখনো বেঁচে আছে, 95 বছর বয়স, করণ সিং, ইন্দিরা হুম গান্ধীর ক্যাবিনেটে মন্ত্রী ছিলেন নাম করা, 95 হুম ইয়ার্স ওল্ড। তাহলে উনি, ওনার বাবা স্যার হরি সিং, হি ওয়াজ দ্য লাস্ট কিং অফ কাশ্মীর, এক্সিকিউটিভ কিং, দ্বিতীয় না, এক্সিকিউটিভ কিং। উনি প্রথম বললো যে আমি আলাদা থাকবো, কিন্তু তাকে ভয় দেখানো হলো। হুম তুমি আলাদা রাষ্ট্র করবা, তাহলে তোমাদের তো সিপোর্ট নাই, তাহলে আমরা ভারত কিন্তু তোমাকে সমুদ্র বন্দর ব্যবহার করতে দিব না, তাহলে ব্যবসা বাণিজ্য করে খাবা কিভাবে দেখবো। তো ভয় পেয়ে গেছে। হুম এরপরে পাকিস্তানিরাও চাপ দিছে, ওই যে ট্রাইবাল লস্করকে নিয়ে ব্রিগেডিয়ার আপনার এই যে একজন, তো এখন তো নাম হঠাৎ করে ও ভুলে যাই, ওইটাই এত আকবর। নাম। হ্যাঁ, ব্রিগেডিয়ার আকবর মনে হয়েছে। ব্রিগেডিয়ার আকবর তো দৌড়াতে দৌড়াতে কাশ্মীরে গেলেন রেজিমেন্ট নিয়ে, তার রেজিমেন্ট। এখানে মুশকিল হাসিনা আপা, যে ব্রিগেডিয়ার আকবর যখন এগোচ্ছিল, পরে মেজর জেনারেল হয়েছিলেন উনি, তার হুম রেজিমেন্ট নিয়ে, এবং সাথে ট্রাইবাল বুঝেন, মানে হইলো ওই সীমান্তের পাঠান, এদেরকে হুম বলে ট্রাইবাল লস্কর, এদেরকে নিয়ে উনি কাশ্মীরের দিকে আগাইতেছিলেন। এবং উনি যদ্দূর আগালেন, সংক্ষেপে বলি, এটা বিরাট হিস্ট্রি, হুম আগালেন এটাই আজাদ কাশ্মীর, এটাই পাকিস্তানের সাথে পড়ছে। আর বাকিটা তখন হরি সিং ভয়ে প্লেনে করে দিল্লি চলে গেছে, গিয়া হুম তাড়াতাড়ি আপনার যোগদান পত্রে সই করে ফেলাইছে যে ভারতের সাথে যোগ দিবে কাশ্মীর। কিন্তু কাশ্মীরের মুসলমানদের কি হইলো, 86% মুসলমান। আপনি দেখেন কাশ্মীর কি একটা রাষ্ট্র, এটা তো একটা গ্যারিসন, এটা হুম একটা টোটাল কাশ্মীরটাকে সেনা ছাউনি মনে হয় আমার কাছে। আপনার 200 গজ দূরে দূরে আর্মি। তো এটা তো কোনো রাষ্ট্রীয় জীবন না। তারপরেও 370 আর্টিকেল ভারতের কনস্টিটিউশনে ছিল, 370 ধারা। সেখানে কাশ্মীরকে একটা স্ট্যাটাস দেওয়া হয়েছিল যে কাশ্মীরে আলাদা পতাকা থাকবে, কাশ্মীরের প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রী বলা হবে, কাশ্মীরের কোনো মেয়েকে বিয়ে করে, হ্যাঁ, নিয়ে ভারতের কোনো লোক এখানে আইসা বসতি স্থাপন করতে পারবে না। তারপরে কাশ্মীরের আরো কতগুলো আছে, কাশ্মীরে ভারতের কোনো লোক এসে জায়গা কিনা এখানে বাড়ি বানাতে পারবে না, এরকম স্ট্যাটাস গুলো ছিল। আমি সংক্ষেপে বললাম, অনেকগুলো আছে আরো। তো এইগুলো সব উঠাই দিছে 370 আর্টিকেলে। শুধু তাই নয়, এটা নিয়ে ফেডারেল কোর্টে মামলা হয়েছে, উচ্চ আদালতে, মানে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে। সেখানে জাস্টিস চন্দ্রচূড় চিফ জাস্টিসকে প্রভাবিত করছে নরেন্দ্র মোদী, এটা সবাই জানে ভারতের। এবং দি হিন্দু পত্রিকার যে এডিটর ছিলেন মিস্টার রাম, তিনি নিজে প্রকাশ বলেছেন ডাইরেক্টলি যে এটা চিফ জাস্টিসকে প্রভাবিত করে। চিফ জাস্টিস এই 370 আর্টিকেলে উঠিয়ে দেওয়ার পক্ষে রায় দিলেন। তো এই তো হইলো কাশ্মীর। তো কাশ্মীরের মানুষ তো যন্ত্রণা বুঝে ইরানের লোকদের, তাই কাশ্মীরের মেয়েরা দেখলাম হাত থেকে সোনার বালা, গলা থেকে হ্যাঁ সোনার হ্যাঁ চেইন, হ্যাঁ, তারপর ইন্ডিয়ান রুপি সব দিতেছে। দিয়ে দিচ্ছে, সাহায্য এবং করছে। শুধু তাই না, মুসলমান কেন, ভারতের সংবেদনশীল বিবেকবান হিন্দুরাও তো ইরানের হ্যাঁ, পক্ষে এই জন্য তো দাঁড়িয়েছে ভারতের পিপলকে তারা সাংঘাতিক ভাবে। ধন্যবাদ জানাইছে। হ্যাঁ, সাংঘাতিক হ্যাঁ। ভাবে দাঁড়িয়েছে তারা। তারা ইরানের জন্য বলতেছে, আর ইরানের জন্য আমাদের সমস্ত ব্লেসিং। আমেরিকা এবং ইসরায়েল অন্যায়ভাবে যুদ্ধ করছে। জি, আচ্ছা, বলো। আমরা আজকে দর্শক নিব না, কিন্তু দুই একটা প্রশ্ন একটু আপনাকে, যেহেতু কমেন্টে আসছে, হুতিরা কি
বাব আল বন্দর প্রণালী বন্ধ করে দিবে কিনা স্যার একটু বলবেন? না, আর এটা হুতিরা এরকম অ্যাটেম্প্ট নিচ্ছে। হুতিরা এটা কিসের থেকে এনকারেজ হচ্ছে জানেন? হরমুজ বন্ধ করে দিয়ে তো ইরান একেবারে না, আমেরিকা এবং ইয়েকে আপনার ইসরায়েলকে বেকায়দায় ফেলেছে না? তো হুতিরা এখন এই বন্দর বন্ধ করে ইসরায়েলকে আরেকটা মানে সমস্যায় ফেলতে চাচ্ছে। এটা কারেক্ট। এরা দে হ্যাভ বিন ইন্সপায়ার্ড বাই দ্য এক্সাক্টলি মেজার টেকেন বাই ইরান টু স্টপ দ্য লাইন অফ হরমুজ। ঠিক হুম। আছে, এটা সঠিক। আর এবং ওয়ান আরেকটা ফাইন মর্নিং দেখবেন হুতিরা বন্ধ করে দিছে বন্দর। আরেকটা হচ্ছে যে উগান্ডার সেনাপ্রধান যে বলল ইসরায়েলের পক্ষ হয়ে লড়বে। এই ব্যাপারে কিছু বলেন স্যার। এইসব পাগলদের কথা লাভ নাই। ইরান গুনেও না উগান্ডার মতো রাষ্ট্রে। আচ্ছা, খাইতে পায় আমরা না। শেষ করব। হুম। শেষ করব যে প্রশ্ন দিয়ে সেটা হচ্ছে যে আজকে ফ্লোরিডাতে তিনি বলেছেন ডোনাল্ড ট্রাম্প যে ৩,০০০ লক্ষ্যবস্তু বাকি আছে ইরানের। এগুলোতে আঘাত করতে হবে তারপরে তার যুদ্ধবিরতির প্রশ্ন আসবে। মানে যুদ্ধ বন্ধের প্রশ্ন ৩,০০০ লক্ষ্যবস্তুতে আঘাত করে শেষ করুক, কোর্স কমপ্লিট করুক। কারণ তার কথার তো আমি মূল্য দিই না। I don't give any value to the speech and statement of Donald Reagan. ডোনাল্ড ডোনাল্ড ট্রাম্পের কথা আমার কোন রকম আস্থা নাই। এই লোকটা যখন যা খুশি তাই বলে, এবং আপনি আমেরিকার যে মর্যাদা সারা পৃথিবীতে ছিল, এটা এই ভদ্রলোক খুব ক্ষুণ্ণ করছে। এবং আমি এই কথা বলতে বাধ্য হলাম যে এই আমেরিকার প্রেসিডেন্টের যে চেয়ারটা, এটাকেই ভদ্রলোক অপবিত্র করেছে এই মিথ্যা কথা বলে প্রতিদিন। আর আরেকটা খবর জানি যে কাতার কিন্তু অফিসিয়ালি একটা ডিক্লারেশন দিয়েছে। কাতারে তো এলএনজি গ্যাস, কাতারের তো তেল নাই। কাতার বলেছে আমি 5 বছর কোনো গ্যাস কাউকে দিতে পারবো না। আমার বন্ধু রাষ্ট্র বা আমার সাথে যে গ্যাসের বাণিজ্য সম্পর্ক যে রাষ্ট্রগুলোর আছে, তাদেরকে আমি 5 বছর দিতে পারবো না। কারণ ইরানের মিসাইল অ্যাটাকে আমার এলএনজি এস্টাবলিশমেন্ট এমন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটা প্রিপেয়ার করতে আমার 5 ইয়ার্স লাগবে। তো 5 বছরের আগে কেউ যেন আমার কাছে এলএনজি না চায়, আমি এটা দিতে পারবো না। এখন আপনি এটা থেকেই বুঝতে পারেন what is the how miserable condition the Middle East has been facing exactly by the reckless and rampant attack from Iran on Middle